প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আসন্ন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশে আসবার মতো কিছু প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত আরও অনেক প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে। এছাড়া এই প্রশ্নগুলি রাজ্য এবং কেন্দ্র সরকারের আরও অনেক পরীক্ষায় আসতে পারে। তো দেরি না করে শুরু করব আজকের আলোচনা। তার আগে ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন, এই প্রশ্নটা তোমাদের জানা থাকলে উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে শুরু করি প্রথম প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সঠিক উত্তর সম্রাট অশোক। সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন। শশাঙ্ক, যিনি ছিলেন প্রথম বাঙালি সার্বভৌম রাজা, তিনি যেদিন সিংহাসনে বসেন 693 খ্রিস্টাব্দে, সেদিন থেকেই বাংলা সাল গোনা শুরু হয়। অজাতশত্রু, যিনি ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের সম্রাট, তার পিতা ছিলেন বিম্বিসার, তিনি পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। অজাতশত্রুর উপাধি ছিলেন কুনিক। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন মগধে, তিনি খ্রিস্টপূর্ব 324-এ মগধের অত্যাচারী রাজা ধননন্দকে পরাজিত করে সিংহাসনে বসেন এবং শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করে অনশন করে দক্ষিণ ভারতের শ্রবণগোলায় স্বেচ্ছামৃত্যু করেন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1896 সালের কলকাতা অধিবেশনে, যে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রহমতুল্লাহ সাহানি। 1886 কংগ্রেস অধিবেশন বসেছিল কলকাতায়। এটা ছিল কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, যে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বিখ্যাত দাদাভাই নৌরোজি। 1911 এই অধিবেশনটাও বসেছিল কলকাতাতে, সভাপতিত্ব করেছিলেন বিষ্ণু নারায়ণ ধর। এই অধিবেশনে সর্বপ্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। 1929 সালে কংগ্রেসের অধিবেশন বসেছিল লাহোরে, সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। এই অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হয় এবং এই অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করার পর 1930 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? মানে লোকসভার স্পিকার কারা নির্বাচিত করেন, কাদের ভোটে? সঠিক উত্তর হবে লোকসভার সদস্যদের দ্বারা। স্পিকার যেহেতু লোকসভার সভাপতি, তাই লোকসভার সমস্ত সদস্যরা মিলে লোকসভার স্পিকার নির্বাচন করেন। লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা এবং সর্বপ্রথম স্পিকার ছিলেন জে.ভি. মাভলঙ্কার এবং প্রথম বাঙালি স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় এবং লোকসভায় প্রথম মহিলা স্পিকার ছিলেন শ্রীমতী মীরা কুমার। পার্লামেন্টের সদস্য দ্বারা, পার্লামেন্টের সকল সদস্য অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন। প্রধানমন্ত্রীর দ্বারা, প্রধানমন্ত্রী দ্বারা স্পিকার নির্বাচিত হয় না। প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা এবং তিনি সংসদ এবং রাষ্ট্রপতির মধ্যে সমন্বয় সাধন করেন। রাজ্যসভার সদস্যদের দ্বারা পার্লামেন্ট স্পিকার নির্বাচন হয় না। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? মানে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এখনও পর্যন্ত মোট 9 জন ভারতের উপপ্রধানমন্ত্রী হয়েছেন। প্রথমজন ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং সর্বশেষ এল.কে. আদবানি, যিনি এবছর ভারতরত্ন পেয়েছেন। মৌলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক। বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং ভারতের সংবিধান রচনার স্থপতি।
বলদেব সিং, ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তার একটা মূর্তি তৈরি করা হয়েছে, যেটি পৃথিবীর উচ্চতম মূর্তি। মূর্তিটির নাম স্ট্যাচু অফ ইউনিটি, যেটি গুজরাটের নর্মদা নদীর তীরে। পরের প্রশ্ন, কত সালে ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? রাশিয়ার অনুকরণে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। 1951 সালে শুধু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয়, ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 সালে। ভারতবর্ষের সংবিধানের প্রথম সংশোধন হয় 1951 সালে। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় 1951 সালে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়। 1950 দুটো অপশন হয়ে গেছে। 1956 সাল। 1956 সালে ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং দ্বিতীয় সাধারণ নির্বাচন। সেই সঙ্গে LIC, ভারতীয় জীবন বীমা নিগম, গঠিত হয় 1956 সালে এবং ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, যার সদর দপ্তর নতুন দিল্লিতে, এটিও গঠন করা হয়েছিল 1956 সালে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি পরবর্তী প্রশ্ন ক্লাস করতে আরও উৎসাহিত হব। পরের প্রশ্ন, প্রথম মাউন্ট এভারেস্ট জয় করা ভারতীয় মহিলাকে, মানে ভারতের কোন মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন, এবং পৃথিবীর মধ্যে প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন জাপানের জুমকো তাবেই, এবং প্রথম বাঙালি মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন শিপ্রা মজুমদার। এবং 1953 সালের 29শে মে শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি, যার বাড়ি নিউজিল্যান্ডে, তারা প্রথম এভারেস্ট জয় করে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসাবে। কল্পনা চাওলা ছিলেন একজন মহাকাশচারী। তিনি প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। রীতা ফারিয়া ছিলেন প্রথম মিস ওয়ার্ল্ড ভারতের, যিনি 1966 সালে প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন। আরতি সাহা ছিলেন একজন বিখ্যাত সাঁতারু। তিনি প্রথম ভারতীয় তথা বাঙালি মহিলা হিসাবে ইংলিশ চ্যানেল পার হন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়? মানে নিচের কোন পুরস্কারটি সাহিত্যের সঙ্গে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, যেটি 1965 সালে চালু হয়, এবং সেই বছর জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জেতেন। ঠিক তার পরের বছর 1966 সালে প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার গণদেবতা উপন্যাসের জন্য। অর্জুন পুরস্কার, যেটা ভারতবর্ষের ক্রীড়াক্ষেত্রে দেওয়া হয়, 1961 সালে ভারতবর্ষে অর্জুন পুরস্কার চালু হয়। অর্জুন পুরস্কারটি খেলাধুলার সঙ্গে যুক্ত। বঙ্গবিভূষণ, এটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দেওয়া সর্বোচ্চ সম্মান। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান হচ্ছে বঙ্গবিভূষণ সম্মান। পদ্মভূষণ হচ্ছে ভারত সরকারের দেওয়া একটি সম্মান। এটি ভারত সরকারের দেওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান। ভারতরত্ন বঙ্গবিভূষণের পরেই পদ্মভূষণের স্থান। পরের প্রশ্ন, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? মানে ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানে ঘুমার নৃত্য প্রচলন। রাজস্থান হচ্ছে আয়তনে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য এবং ভারতবর্ষের একমাত্র মরুভূমি থর এই রাজস্থান রাজ্যেই অবস্থিত। সারিস্কা ব্যাঘ্র প্রকল্প রাজস্থানে অবস্থিত। কেরালা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিততম রাজ্য। এই কেরালায় যে লোকনৃত্য দেখা যায় তার নাম কথাকলি নৃত্য দেখা যায় কেরালায়। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, যেটি তেলেগু ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। এই রাজ্যের বিখ্যাত নৃত্য হচ্ছে কুচিপুড়ি। উড়িষ্যা, যেটি পূর্বে কলিঙ্গ নামে পরিচিত, এই উড়িষ্যা রাজ্যের বিখ্যাত লোকনৃত্য হচ্ছে ওড়িশি।
উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এবং উড়িষ্যার হাইকোর্ট কটকে অবস্থিত। পরের প্রশ্ন, মাই লাইফ কার আত্মজীবনী? একজন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনীর নাম হচ্ছে মাই লাইফ। তিনি হলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন। বিল ক্লিন্টন ছিলেন আমেরিকার 42তম রাষ্ট্রপতি। তার আত্মজীবনীর নাম মাই লাইফ। ডেভিড বেকহ্যাম একজন বিখ্যাত ফুটবলার, যিনি ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করতেন, যাকে সকলে ফুটবলের আইনস্টাইন নামে চেনে। এই ফুটবলের আইনস্টাইন খ্যাত ডেভিড বেকহ্যামের আত্মজীবনীর নাম মাই সাইড। শচীন তেন্ডুলকর, যিনি বিশ্ব ক্রিকেটের ভগবান নামে পরিচিত, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানও তাকে বলা হয়। এই শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম প্লেইং ইটস মাই ওয়ে। শচীন তেন্ডুলকর প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন এবং সব ধরনের ক্রিকেটে প্রথম 100টি সেঞ্চুরি করেন। মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম মুন ওয়াক। পরের প্রশ্ন, 2024 সালের অলিম্পিক গেমস, এই বছরই অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। এই অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক। প্যারিস হচ্ছে বিশ্বের ফ্যাশন রাজধানী এবং প্যারিসে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম এই প্যারিস শহরেই অবস্থিত। বিখ্যাত চার্লস ডিকেন্সের লেখা টেল অফ টি সিটিজে যে দুটো শহরের কথা বলা হয়েছে, তার একটা লন্ডন, অপরটি হলো প্যারিস। লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহর, যেখানে 2016 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। টোকিও হচ্ছে জাপানের রাজধানী। 2020 সালে যে অলিম্পিক হওয়ার কথা ছিল, 2021 সালে টোকিওতে সেই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। বেজিং অলিম্পিক একটা স্মরণীয় অলিম্পিক। 2008 সালে চীনের রাজধানী বেজিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় এবং সেখানে অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত সোনা জয় করেন। পরের প্রশ্ন, শেরশাহের বাল্য নাম কি? দিল্লির সুরবংশের সুলতান শেরশাহ সুরি, এই শেরশাহের বাল্য নাম কী ছিল? সঠিক উত্তর হবে ফরিদ খাঁ। শেরশাহ ছিলেন বিহারের সাসারামের লোক। তার বাবার নাম ছিল হাসান। এই শেরশাহ ছোটোবেলায় নাম ছিল ফরিদ খাঁ। কথিত আছে একটা বাঘ মারার জন্য তাকে শের খাঁ বলা হয়েছিল। সেই শের খাঁ থেকেই পরিবর্তিত হয়ে শেরশাহ নামটি হয়েছে। তিনি প্রথম দিল্লির সুলতান, যিনি ঘোড়ার ডাক প্রচলন করেছিলেন। সেলিম বিখ্যাত মুঘল সম্রাট জাহাঙ্গীর, আমাকে সকলেই চিনি, বা আকবরের ছেলে জাহাঙ্গীর, যিনি নূরজাহানকে বিয়ে করেছিলেন, সেই জাহাঙ্গীরের বাল্য নাম ছিল সেলিম। বিখ্যাত মুঘল সম্রাট শাহজাহান, যাকে স্থাপত্যের যুবরাজ বলা হতো, সেই শাহজাহানের ছোটোবেলার নাম ছিল খুররম। জুনা খাঁ হিন্দুস্থানের পাগলা রাজা বা ভারতের পাগলা রাজা বলা হতো বিন তুগলককে। এই বিন তুগলকের ছোটোবেলার নাম ছিল জুনা খান। পরের প্রশ্ন, কত সালে সুভাষচন্দ্র বসু নিজের বাড়ি থেকে বন্দি থাকা অবস্থায় পালিয়ে গিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1941 সালের 17ই জানুয়ারি। 1941 সালের 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু ভাইপো শিশির বসুর সহযোগিতায় কলকাতার তার এলগিন রোডের বাড়ি থেকে রাতের অন্ধকারে পালিয়ে গেছিলেন ইংরেজদের চোখে ধুলো দিয়ে। 1938 সালে আমরা জানি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের দুবার সভাপতি হয়েছিলেন, প্রথমবার মনোনীত, দ্বিতীয়বার নির্বাচিত। 1938 সালের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেসের সভাপতি মনোনীত হন। ঠিক তার পরের বছর 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধী মনোনীত প্রার্থী পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হন এবং সেই বছরই তিনি পদত্যাগ করেন এবং 1939 সালেই তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1945 সাল এটা বিখ্যাত সাল। এই বছরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। পরের প্রশ্ন, নিচের কে আকবরের সভাসদ ছিলেন? মানে নিচের কোন ব্যক্তি
মুঘল সম্রাট আকবরের সভায় ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মহেশ দাস। কারণ মহেশ দাস হচ্ছে আকবরের সভার বিখ্যাত বীরবলের আসল নাম হলো মহেশ দাস। এই মহেশ দাসকেই আমরা বীরবল নামে চিনি। তিনি আকবরের সভাসদ ছিলেন। সন্ধ্যাকর নন্দী, তিনি ছিলেন পাল বংশের রামপালের সভাকবি, যিনি রামচরিত গ্রন্থের রচয়িতা। সন্ধ্যাকর নন্দী ছিলেন রামপালের সভাকবি। কালিদাস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার অন্যতম সভাসদ ছিলেন কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উজ্জয়িনীর রাজসভায় যে নবরত্ন ছিলেন, সেই নবরত্নের অন্যতম হচ্ছে কালিদাস। তার লেখা বিখ্যাত বই হল অভিজ্ঞান শকুন্তলম। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্টের লেখা বিখ্যাত বই হচ্ছে হর্ষচরিত। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। পরের প্রশ্ন, নিচের কোন ব্যক্তির উপাধি ছিল দেশপ্রিয়? মানে কোন ব্যক্তি দেশপ্রিয় উপাধি পেয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত ছিলেন বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি কলকাতা কর্পোরেশনের মেয়রও হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার প্রকৃত নাম সুভাষচন্দ্র বসু হলেও নেতাজি তার উপাধি যেটা আজাদ হিন্দ বাহিনী দিয়েছিলেন। এছাড়াও তার আরও অনেক উপাধি ছিলেন, তার মধ্যে অন্যতম হলো দেশনায়ক। এই দেশনায়ক উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। চিত্তরঞ্জন দাস, যিনি স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র, তার বিখ্যাত উপাধি দেশবন্ধু। তিনি ছিলেন নামকরা একজন উকিল। আলিপুর বোমা মামলায় যখন অরবিন্দ ঘোষের নাম জড়িয়ে যায়, তখন তিনি অরবিন্দ ঘোষের হয়ে মামলা লড়েন এবং সেই মামলায় তিনি অরবিন্দ ঘোষকে নির্দোষ প্রমাণ করেন। পরের প্রশ্ন, এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এশিয়া মহাদেশে যে সমস্ত শৃঙ্গ আছে তাদের মধ্যে কোনটির উচ্চতা সবচেয়ে বেশি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মাউন্ট এভারেস্ট। 8,848 মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। যেহেতু এটি এশিয়া মহাদেশে অবস্থিত, সেই কারণে এটি এশিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ। এই পর্বত শৃঙ্গটি নেপালে অবস্থিত। নেপালিরা মাউন্ট এভারেস্টকে সাগরমাতা নামে চেনে। মাউন্ট এভারেস্ট নামকরণ করার আগে এই পর্বত শৃঙ্গের নাম ছিল পিক 15 বা শিখর 15। সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নাম অনুসারে এর নাম হয় মাউন্ট এভারেস্ট। এর প্রথম উচ্চতা মেপেছিলেন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী রাধানাথ সিকদার। মাউন্ট এলব্রুস হলো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট কিলিমাঞ্জারো হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। শ্যাডেল পিক হলো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এবার আসি পরের প্রশ্ন, দেখা যাক পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্যে প্রতি বর্গ কিমিতে সবচেয়ে বেশি লোক বাস করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির জনঘনত্ব এবং জনসংখ্যা দুটোই সবচেয়ে বেশি। অরুণাচল প্রদেশের জনঘনত্ব ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বাস করে। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। ভারতবর্ষের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ জনঘনত্ব দ্বিতীয়। ভারতবর্ষের দ্বিতীয় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। 2001 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। বর্তমানে সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো বিহার। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? মানে পৃথিবীর মধ্যে কোন মহিলা সর্বপ্রথম প্রধানমন্ত্রী পদে আসীন হন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে শ্রীমাভো বন্দ্যোপাধ্যায় ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কার থেকেই তিনি পৃথিবীর প্রথম মহিলা হিসাবে প্রধানমন্ত্রী পদে বসেন। এক্ষেত্রে পৃথিবীর যদি প্রথম রাষ্ট্রপতি মহিলা কে, এই প্রশ্ন আসে, উত্তর হবে মারিয়া ইসাবেলা পেরন। তিনি আর্জেন্টিনা থেকে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোর মেয়ে, যাকে বলা হতো ডটার অফ দ্য ইস্ট, তিনি পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। শুধু পাকিস্তান নয়, পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলির মধ্যে তিনিই প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী, প্রয়াত জওহরলাল নেহেরুর কন্যা, ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা ভারতরত্ন। পরের প্রশ্ন, নিচের কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 10টি উইকেট নিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অনিল কুম্বলে দিল্লিতে পাকিস্তানের 10 জন ব্যাটসম্যানকেই তিনি একাই আউট করেছিলেন। এখনও পর্যন্ত তিনি একমাত্র ভারতীয় বোলার এই কৃতিত্ব অর্জন করেছেন। প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন জিম লেকার। চেতন শর্মা হচ্ছে বিখ্যাত ভারতীয় বোলার, যিনি 1987 সালের বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসাবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন চেতন শর্মা। হরভজন সিং, ইনি একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার, পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। এই হরভজন সিং প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন। কলকাতায় তিনি এই হ্যাটট্রিকটা করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচে তিনি অসাধারণ খেলেছিলেন। ইরফান পাঠান প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি প্রথম ওভারে হ্যাটট্রিক করেছিলেন। পরের প্রশ্ন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দার্জিলিং। এটি দার্জিলিং অবস্থিত। দার্জিলিং পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত শহর, যে শহরটি 3Tর জন্য বিখ্যাত। 3T হলো টি মানে চা, টিম্বার মানে কাঠ, আর ট্যুরিজম মানে ভ্রমণ। এই তিনটের জন্য দার্জিলিং বিখ্যাত এবং দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত। কটক হচ্ছে ভারতবর্ষের ধান গবেষণাগার এবং উড়িষ্যার একটি শহর, যে শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন। এবং উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর হলেও উড়িষ্যার হাইকোর্ট কিন্তু কটকে অবস্থিত। নতুন দিল্লি হচ্ছে ভারতবর্ষের রাজধানী। ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশনের সদর দপ্তর কিন্তু দিল্লিতে অবস্থিত। দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী। এই দেরাদুনে কিন্তু ভারতবর্ষের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। পরের প্রশ্ন, নিচের কোনটি মহাশ্বেতা দেবীর লেখা? মহাশ্বেতা দেবী বিখ্যাত সাহিত্যিক বিজন ভট্টাচার্যের স্ত্রী, যিনি সুমিত্রা দেবী ছদ্মনামে লিখতেন। তার লেখা নিচের কোনটি? সঠিক উত্তর হবে হাজার চুরাশির মা। এই উপন্যাসটি লেখা মহাশ্বেতা দেবীর। যখন ছোট ছিলাম একটি আত্মজীবনী, যেটি সত্যজিৎ রায়, যাকে আমরা মানিকদা হিসাবে চিনি, প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। সেই সত্যজিৎ রায়ের আত্মজীবনীর নাম যখন ছোট ছিলাম। গণদেবতা, যেটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের জন্যই তিনি 1966 সালে প্রথম বাঙালি হিসাবে ভারতের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়, যার প্রকৃত নাম প্রবোধ বন্দ্যোপাধ্যায়, এই প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এবার আসি পরের প্রশ্নে, দেখা যাক পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পেয়েছিলেন? প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভানু আথায়া ছিলেন প্রথম অস্কার জয়ী ভারতীয়। ইনি গান্ধী সিনেমার মহাত্মা গান্ধীর জীবনীর উপর রিচার্ড অ্যাটনবেরা যে চলচ্চিত্রটি করেছিলেন, যেখানে গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন বেন কিংসলে, সেই সিনেমার
পোশাক ডিজাইন করেছিলেন ভানু আথাইয়া। সেই কারণে প্রথম ভারতীয় হিসাবে ইনি একাডেমিক অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার লাভ করেন। আর রহমান, যার আসল নাম এস দিলীপ কুমার, আর রহমান প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে অস্কার পুরস্কার বা একাডেমিক অ্যাওয়ার্ডস লাভ করেন, যেটি দেওয়া চালু হয়েছিল 1929 সালে। সত্যজিৎ রায় প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক হিসাবে অস্কার পুরস্কার লাভ করেন। দেবিকা রানী প্রথম ব্যক্তি যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেছিলেন। পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত দৌড়বিদ উসেইন বোল্ট কোন দেশের নাগরিক? উসেইন বোল্টকে আমরা সকলেই চিনি, তিনি কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হবে জামাইকা। জামাইকার বরপুত্র বলা হয় উসেইন বোল্টকে। তার আত্মজীবনীর নাম ফাস্টার দ্যাট লাইটনিং। এই বিখ্যাত উসেইন বোল্টের বাড়ি জামাইকা, আমেরিকা। বিখ্যাত অনেক ক্রীড়াবিদ আমেরিকাতে আছেন, তাদের মধ্যে হচ্ছে অলিম্পিকে সর্বোচ্চ সোনাজয়ী মাইকেল ফেলপস সাঁতারে, তার বাড়ি আমেরিকাতে। পর্তুগাল, বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাকে আমরা CR7 নামে চিনি, তার বাড়ি পর্তুগালে। পর্তুগালের রাজধানী লিসবন। ত্রিনিদাদ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা দ্বীপ এবং একটি দেশ। এই ত্রিনিদাদের বাড়ি ছিলেন ব্রায়ান লারা, যাকে ক্রিকেটের রাজপুত্র ও ত্রিনিদাদের বরপুত্রও বলা হয়। পরের প্রশ্ন, আপেক্ষিকতাবাদের জনক কে? নিচের কে আপেক্ষিকতাবাদের জনক ছিলেন? সঠিক উত্তর হবে অ্যালবার্ট আইনস্টাইন একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ভয়ে জার্মানি থেকে পালিয়ে লন্ডনে চলে আসেন এবং ইনি জাতিতে ইহুদি ছিলেন। স্বাধীন ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠন হওয়ার পরে তাকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সবিনয়ে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন। আইজ্যাক নিউটন একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। আইজ্যাক নিউটন। অ্যাডাম স্মিথ, তিনি ছিলেন আধুনিক অর্থনীতির জনক, বিখ্যাত একজন অর্থনীতিবিদ। তার লেখা বিখ্যাত বই হচ্ছে ওয়েলথ অফ নেশন। চার্লস ব্যাবেজের নাম আমরা সকলেই শুনেছি। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজ হলো আধুনিক কম্পিউটারের জনক। এবার আসি পরের প্রশ্ন, দেখা যাক পরের প্রশ্ন কি আসে। পরের প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আমাদের অত্যন্ত পরিচিত একটা জিনিস, এটি কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে রন্টজেন এক্স রে আবিষ্কার করেছিলেন। এই বিশ্ববিখ্যাত ব্যক্তি রন্টজেন পৃথিবীর প্রথম ব্যক্তি হিসাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নোবেল পুরস্কার চালু হওয়ার পর 1901 সালে যে কয়েকজন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হল রন্টজেন, যিনি পদার্থবিদ্যায় 1901 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। উইলিয়াম হার্ভেকেও আমরা সকলেই চিনি, যিনি মানুষের শরীরের রক্ত চলাচল পদ্ধতি আবিষ্কার করেছিলেন। কার্ল ল্যান্ডস্টেইনার, আমরা সকলেই জানি আমাদের রক্তের শ্রেণীবিভাগ এ বি ও এবং AB, এই রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। জন বেয়ার্ড বা পুরো নাম জন লেগি বেয়ার্ড, আমরা সকলেই জানি এই জন লেগি বেয়ার্ড 1926 সালে টিভি বা টেলিভিশন আবিষ্কার করেছিলেন। দেখা যাক পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন, পঞ্চতন্ত্র ভারতবর্ষের একটা বিখ্যাত বই ভারতবর্ষের ইতিহাস জানার ক্ষেত্রে। এই পঞ্চতন্ত্র বইটি কার লেখা? সঠিক উত্তর বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছিলেন। এবং বাণভট্ট, বিখ্যাত সম্রাট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্টের লেখা বিখ্যাত বই হল হর্ষচরিত। হর্ষবর্ধনের জীবনী নিয়ে তিনি এই হর্ষচরিত বইটি লিখেছিলেন। পাণিনি ছিলেন প্রাচীন ভারতের একজন ব্যাকরণবিদ,
তার লেখা বিখ্যাত বই অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। কালিদাস ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত নাট্যকার ও কবি। তার লেখা বিখ্যাত বই অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন এবং বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম ছিলেন কালিদাস। আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা আরও বেশি বেশি করে তোমাদের বন্ধুদের উৎসাহিত করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সুবিধা অসুবিধাগুলো অবশ্যই জানাবে। তোমাদের একটা প্রশ্ন দিয়ে রাখছি, যারা উত্তরটা জানা আছে অবশ্যই কমেন্ট বক্সে দেবে। প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতবর্ষের প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী কে ছিলেন? এই উত্তরটা তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তবে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।